সুহাগন নয়, কমলজিৎ কর মান বিধবা। সবাই জানে সোহাগ রাতই হয়নি তার, শরীরে সে কুমারী, কিন্তু এখন তার পেটে 3 মাসের বাচ্চা। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একখানি গল্প। আজকের গল্প এক মিষ্টি প্রেমের কাহিনী। শুনলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত গল্পটা শুনবেন। ভীষণ সুন্দর পাঞ্জাবের এক মিষ্টি প্রেমের গল্প। তাহলে চলুন আজকের গল্প সংসর্গ শুনে ফেলি। কমলজিৎ করকে বাপের বাড়িতে ফেলে দিয়ে চলে গেল তার শ্বশুর যশবন্ত সিং মান। পুরো গিল খানদানের মুখে থুতু ছিটিয়ে দিয়ে গেল। কমলজিতের বাবা গুরবচন সিং মেয়েকে ধাক্কা মারতে মারতে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে স্ত্রীকে সাবধান করে দিল, খবরদার, কেউ যদি দরজা খুলতে চেষ্টা করো তো খতম করে দেবো একদম। রূপিন্দর কর গিল স্বামীকে চেনে, মিথ্যে শাসনই নয় এটা, যা বলল সত্যি তাই করে বসতে পারে এখন। মাথা ঠিক নেই, অকল্পনীয় অপমান আর দুর্দান্ত ক্রোধে দাও দাও জ্বলছে জাঠ রক্ত। রূপিন্দর করও খাঁটি শিখের মেয়ে, শিখ পাঞ্জাবির বউ, জাঠের গরম রক্ত তারও, কিন্তু সে এখন চলছে না, পুড়ছে। শরমের চ্যাটচ্যাটে বেশ পুড়িয়ে খাপ করে দিচ্ছে তাকে। এই লজ্জা, এই যন্ত্রণা মেয়ের মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না, জন্মদাতা বাপও না। কৃপানে হাত রেখে দাঁত কর্মর করে কঠিন শপথ নিতে নিতে বেরিয়ে যায় গুরবচন সিং গিল। আর একই সঙ্গে চোখে জল আর জ্বালা নিয়ে গুরু নানকের ছবিতে মাথা কোটে রূপিন্দর কর গিল। হায় গুরুজি, হায় রব্বা, এ কি করলে তুমি? যাকে নিয়ে এত অশান্তি সেই কমলজিৎ কর মান। সে নিশ্চিন্ত মনে হাঁটুতে মুখ রেখে বসে আছে। লজ্জা, শরম বা ভয়, উদ্বেগ কিচ্ছু নেই। বরাবর হেসেছে সে, এখনো বন্ধ ঘরে বসে বসে হাসছে। স্বামী সোহাগ পেয়েছে সে, সোহাগ রাতেই স্বামী সংসর্গ হয়েছে তার। সে সুহাগন, কুলদীপের বাচ্চা রয়েছে তার পেটে। প্রথমে খেয়াল করেছিল কমলজিতের শাশুড়ি সুখদেব কর মান। বউ খেতে পারে না, প্রায় বমি করে, চোখের নিচে কালির স্তর। সুখদেব কর ভেবেছে নিশ্চয়ই কোনো অসুখ করেছে তার বহুর। হবে না, যা ঘটে গেল। চোখের জল মুছতে মুছতে কমলজিতের গায়ে হাত বুলিয়ে দিয়ে সস্নেহে জিজ্ঞেস করেছিল, তোর বাবুজিকে বলি ডাক্তার আনতে? কমলজিৎ উল্টে তার শাশুড়িকে জিজ্ঞেস করলো, কিও, এখনই ডাক্তার এসে কি করবে? তোকে দেখি যাবে, জরুর কোনো বিমার হয়েছে তোর। বিমার? অসুখ? কমলজিৎ খিলখিল করে হেসে উঠেছিল। হাসতে হাসতেই তারপর একেবারে স্তম্ভিত করে দিয়েছিল শাশুড়িকে। বিমার টিমার কিচ্ছু না, 4 বেটা বেটির মা তুমি, তবু বুঝতে পারলে না কি হয়েছে আমার? সুখদেব কর নিজের কানকে বিশ্বাস করতে পারল না। খানিকক্ষণ হাঁ করে কমলজিতের দিকে চেয়ে রইল, তারপর বউকে ধরে প্রচন্ডভাবে ঝাঁকুনি দিয়ে চলল। সঙ্গে হিসিসানি, কি বললি তুই? বল, নিজের মুখে খোলসা করে বল। কমলজিৎ হাসি থামিয়ে খুব সহজভাবে বলে উঠেছিল, বাচ্চা এসেছে পেটে, আজ তাক 3 মাহিনা চলছে। সুখদেব কর মান নিজের মুখ চেপে ধরেছিল বেরিয়ে আসা চিৎকারটা আটকাতে। তারপর এলোপাথারি মারতে মারতে কমলজিৎকে শুইয়ে ফেলেছিল। কাজের লোকেরা উঁকি ঝুঁকি দিতে হুঁশ ফিরে এলো। ওড়না দিয়ে মাথা ঢাকতে ঢাকতে দৌড়ালো স্বামীর আপিস ঘরের দিকে, যে ঘরে সবসময় বাইরের লোকের ভিড়। লোকজন নিয়ে যশবন্ত সিং মান, যেখানে পলিটিক্স, ইলেকশন, ভোটে সমস্ত কাজ কাম আলাপ আলোচনা সারে, যে ঘরে সুখদেব কর কখনো যেত না, সেই ঘরের অন্দরের দিকে দরজার শেকল ঝনঝন করে উঠল, করেই চলল।
ভুরু কুঁচকে সেদিকে তাকালো যশবন্ত সিং। স্ত্রীর চুরি পরা হাত শিকল নাড়িয়েই চলেছে। অবাক হয়ে উঠে দাঁড়ালো যশবন্ত সিং মান। সুখদেব তো এভাবে কখনো কাজের ঘরে এসে ডাকে না। স্বামীর কানে কানে কথা বলল সুখদেব কর। মাথা ঘুরে চোখ ধাঁধা দেখল গায়ের মাতব্বর মানুষ, রাজনীতির লিডার যশবন্ত সিং মান। স্ত্রীর হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে এলো কমলজিতের ঘরের দরজায়। চাপা গর্জন করে উঠল, ডাকো ছড়িকে, আমার সামনে দাঁড়িয়ে বলুক তোমাকে যা বলেছে তা সাচবাদ। সুখদেব করকে ডাকতে হলো না। মাথায় ওড়না জড়িয়ে ধীর পায়ে শ্বশুরের সামনে এসে দাঁড়ালো কমলজিৎ। যশবন্ত সিং এর চোখে তাকিয়ে মাথা নেড়ে স্পষ্ট জানালো, হ্যাঁ যা বলেছি সাচ বলেছি। সাহস দেখি তাজ্জব হয়ে গেল দুজনে। যশবন্ত সিং মান কোমরের কৃপানে হাত দিল। কে কে সে? নাম বল তার। মুখ তুলে পরিষ্কার জবাব দিল কমলজিৎ, তোমাদের বেটা কুলদীপ সিং মান। ৮২ শিক্ষা থাপ্পড়ে ছিটকে পড়ল কমলজিৎ কর। বাইরে থেকে শেকল তুলে যশবন্ত সিং স্ত্রীকে বলল, আমি বদ্যি আনছি, তুমি বুড়িয়াকে খবর পাঠিয়ে আনাও, ওরা ঠিক বলতে পারবে। বুড়িয়া এ খানদানের পুরনো দাইমা। যখন ডাক্তার বদ্যির চল ছিল না তখন এই বংশের সমস্ত প্রসব তার হাতেই হতো। এখন বুড়া হয়ে গেছে, কিন্তু তার অভিজ্ঞতার দাম অনেক। যশবন্ত সিং মানের বিশ্বস্ত বদ্যি আর বুড়িয়া কমলজিৎকে পরীক্ষা করে জানিয়ে গেল, ঠিকই গর্ব হয়েছে। আর বহু তো নিজের মুখেই স্বীকার করছে ৩ মাহিনা ধরে। মাথার পাগড়ি খামচে ধরল যশবন্ত সিং মান। সুখদেব কর মুখে উড়নি চেপে কেঁদে উঠল। আর ভারী নিশ্চিন্ত হয়ে হাসল কমলজিৎ। সোহাগান হয়েছে সে। এই সোজা কথাটা এরা বুঝতে পারছে না কেন? কমলজিৎ করের সোজা কথাটা ক্ষুরধার কৃপানের চেয়েও বহু গুণ তীক্ষ্ণ হয়ে মান খানদানকে টুকরো করে দিচ্ছিল। যশবন্ত সিং হ্যাঁচকা টানে তাকে দাঁড় করিয়ে দিল। চল তোর বাপের ঘরে, সেখানে গিয়েই এর ফয়সালা হবে। কমলজিৎ কর মান সুহাগন নয়, কমলজিৎ কর মান বিধবা। সবাই জানে সোহাগ রাতই হয়নি তার। শরীরে সে কুমারী, কিন্তু এখন তার পেটে ৩ মাসের বাচ্চা। পাঞ্জাবের ফরিদকোট জেলার এক গ্রাম দৌলতপুর, সেখানকার সমান সমান 2 সম্পন্ন জাতির ঘর মান আর গিল। তাদের 2 ছেলে, যশবন্ত সিং মান আর গুরবচন সিং গিল। ছোট থেকে একসঙ্গে ওঠা বসা, একসাথে বড় হওয়া, বিয়ে শাদিও কয়েকদিনের এদিক ওদিকে। তাদের বউরা সুখদেব কর মান আর রূপিন্দর কর গিল স্বামীদের বন্ধুত্বের সুতোই নিজেদের জড়িয়ে নিয়েছে। যশবন্ত সিং মানে 3 মেয়ের পরে একমাত্র ছেলে কুলদীপ। আর কুলদীপের জন্মের পরের বছরেই এতদিন ধরে নিঃসন্তান থাকা গিল বংশের কোল ভরে এলো কমলজিৎ। গুরবচন সিং মিঠাই নিয়ে নাচতে নাচতে গেল জিগরি দোস্ত যশবন্তের বাড়ি। যশবন্ত সিং গম্ভীর মুখে বলল, মেয়ে হয়েছে বলে এত ফুর্তি কিসের? ও ছড়ি কি তোমার নাকি? গুরবচন সিং গিলের হাসি নেবে গেছিল। হক চোখে স্বামীর দিকে তাকালো সুখদীপ কর মান। তার কোলে 1 বছরের কুলদীপ। স্ত্রী আর বন্ধুর মুখের দিকে আর চোখে চেয়ে ছেলেকে তুলে নিয়ে লোফালুপি খেলা শুরু করলো যশবন্ত সিং মান। দাড়ির ফাঁকে ফাঁকে হাসির ঝিলকানি। ও ছড়ি আমার, ওর জন্যই তো 3 মেয়ের পর এই বেটা এসে বসে আছে 1 বরস ধরে। এ কুলদীপ, শিয়ানা হলেই উঠিয়ে নিয়ে আসবি। এ ঘরই তো তার আসলি ঘর। ও ছুরি দেয়া কুলদীপকে এবার লুফে নিল গুরবচন সিং গিল। অট্ট হাসি, কোলাকুলি, জড়াজড়িতে বুড়ো খোকা হয়ে গেল 2 বন্ধু। সুখদেব কর ছুটল মিষ্টি আনতে। গুরবচনের কাঁধ চেপে ফিকফিকিয়ে হাসতে লাগলো ছোট কুলদীপ। তাই দেখে বল্লে বল্লে করে কয়েক পাক ভাঙড়া নেচে নিল গুরবচন সিং। দেখেছ, ছড়ির কথায় এখনই কেমন খুশ হয়েছে আমার দামাদ।
যশবন্ত সিং মান আর গুরবচন সিং গিলের ছোটবেলার মতোই হাত ধরাধরি করে বড় হতে লাগলো কুলদীপ আর কমলজিৎ। ঝগড়া মারামারি দস্যিপনা চলতো পাল্লা দিয়ে। দুজনের মায়ের হাতে একসঙ্গে চড় চাপড় যেমন খেয়েছে, তেমনি একসাথে দুই মায়ের কাঁখে চেপে ঘুরেছে দুজনে। ক্রমশ মারমারিটা চলে গিয়েছে ঝগড়ার জায়গায়, এলো অভিমান আর ছোটবেলার দস্যিপনা চেহারা পাল্টানো বড়বেলার নতুন খেলায়, যার নাম প্রেম। এর সঙ্গে মিশল অন্ধবিশ্বাস, যা ছোট্টবেলা থেকে শুনে এসেছে তারা। ওদের জন্মের আগে থেকেই স্বয়ং রাব্বা এই শাদি পাক্কা করে রেখেছেন। বিয়ের দিন ঠিক হলো কমলজিতের 20 আর কুলদীপের 21 বছর বয়সে। গুরবচন সিং একটু পুরনো ধাঁচের, সে চেয়েছিল আরও আগেই শুভ কাজটা হয়ে যাক, কিন্তু যশবন্ত সিং রাজনীতি করা, আধুনিক আর প্র্যাকটিক্যাল বেশি, সেই বন্ধুকে বুঝিয়েছিল আজকালকার জমানায় ছেলের অন্তত বিয়ে পাশটা করে থাকা উচিত। তাছাড়া এক চোখ টিপে 4 ছেলে মেয়ের বাপ যশবন্ত সিং কম বয়সের ফিচিল হাসি দিয়েছিল। এখন অ্যাডভার্টাইজমেন্টের সমানে বলছেন না 20 বছরের আগে মেয়েদের মা হওয়া ঠিক নয়, কিন্তু ও ছোঁড়াছড়ি সেই ছোট্ট থেকে এমন গায়ে গায়ে লেগে মিশেছে যে শাদি হওয়া মাত্র আমরা নানা নানি আর দাদা দাদি হয়ে যাব, তাই একটু দেরি করে দেওয়াই ভালো। বন্ধুর কথায় গুরবচন সিং গলা ফাটিয়ে বাড়ি কাঁপিয়ে হাসতে শুরু করেছিল। যশবন্ত সিং মান পাক্কা কথার মানুষ। কমলজিতের 20 বছর হতে হতে কুলদীপও বিয়ে পাশ করে নিল ফরিদকোট জেলার কলেজ থেকে। যশবন্ত সিংও ভালো দিন দেখে আত্মীয় বন্ধু বান্ধব আর দৌলতপুর আর বিশিষ্ট লোকদের নিয়ে গেল গুরবচনের বাড়ি। আংটি, লাল চুড়ি, দোপাট্টা, চূর্ণি আর মিঠাই দিয়ে মেয়ের শগুন করে এলো। কদিন পরেই মেয়ের চাচা মামা আর গ্রামের দলবলের মিছিলের আগে আগে হাঁটতে লাগলো গুরবচন সিং গিল। আংটি, ঘড়ি, জরির পাগড়ি নিয়ে গিয়ে ভাবি জামাইকে আশীর্বাদ করে মাংনি সেরে বিয়ের দিন ঠিক করে ফিরল যশবন্ত সিং মানের বাড়ি থেকে। শুভ কাজ সকালবেলায় বেলা 12টার মধ্যে সারতে হয়। শাদির সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ল গিল খানদান। ছেলের বাড়ি থেকে আসা হলদি, আটা, দহি, তেল দিয়ে মেয়েকে বাপের ঘরে শেষ কুমারী স্নান নাই ধই করিয়ে কনের সাজে সাজালো গাঁয়ের মেয়েরা। বিয়ের মণ্ডপ তৈরি। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব স্থাপন করে গুরুদ্বার পূজারী ঠাকুর গ্রন্থি অপেক্ষা করছে বারাত আসার জন্য। বধূ বেশে বসে কমলজিৎ ভাবছে, চুলের চূড়ায় কাঠের নতুন কাঙ্গা, হাতে ঝকঝকে করা, কোমরে বড় কৃপান, মাতার মাংনার আশীর্বাদী জরির পাগড়ি। কুলদীপ আসছে সত্যি এবার তাকে উঠিয়ে নিয়ে যেতে, যেটার জন্য তাদের দুজনেরই জন্ম, যা তাদের জন্মের আগে থেকেই ঠিক হয়ে গেছে। গায়ে কাঁটা দিল কমলজিৎ কর গিলের, যে আর একটু পরেই কমলজিৎ কর মান হয়ে যাবে। যশবন্ত সিং মান বরাত নিয়ে ঢুকলো গুরবচনের বাড়িতে, কিন্তু বর ছাড়া বারাত। শাদির আগে বর গুরুদ্বারায় প্রণাম সেরে মেয়ের বাড়ি যাবে, এটাই সামাজিক রীতি। গুরুদ্বার থেকে বেরোনোর সময় তাকে তুলে নিয়ে গেছে উগ্রপন্থীরা। যশবন্ত সিং মান তাদের শত্রু, তার রাজনৈতিক আদর্শ তাদের বিপক্ষে। ভারতবর্ষ যাতে টুটাফাটা না হয় সেদিকে মদত দেয় সে। তারা অনেক চেষ্টা করেছে যশবন্ত সিংয়ের মতো কাজের লোককে তাদের দিকে টানতে, কিছুতেই পারেনি। দৌলতপুরা গাঁওকে যে উগ্রপন্থীদের ঘাঁটি বানানো যাচ্ছে না, তার যশবন্ত সিং মানের জন্যই। তাই আজ শাদির দিন মৌকা বুঝে কুলদীপকে তারা নিয়ে গেছে। বদলি চুক্তি, ছেলে ফেরত চাও তো হাত মেলাও। যশবন্ত সিং মান ওই অবস্থাতেই বরাত নিয়ে মেয়ের বাড়ি এলো। খাবারটা ততক্ষণে সারা গ্রামে ছড়িয়ে গেছে। কান্নার রোল উঠেছে গুরবচন সিংয়ের ঘরে। মাথায় হাত দিয়ে মণ্ডপে বসে আছে গুরবচন সিং গিল। যশবন্ত বন্ধুর হাত ধরে বলল, শেরের বাচ্চা কখনো হায়নার সঙ্গে হাত মেলায় না, ওঠো, যা হবার হয়েছে।
কিন্তু ছড়ি যেন লগ্নভ্রষ্ট না হয়। আমার দলের যত জাট ছেলে আছে তাদের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ কমলের জন্য বেছে নাও। বন্ধুর হাত ধরে কেঁদে ফেলল গুরবচন সিং। কুলদীপের বদলে কি করে আমি কমলকে কাকে বাঁচতে বলবো? কারুর কাছে বলতে হলো না কমলজিৎ করকে। মণ্ডপে বেরিয়ে এসেছে সে, বলল, জাঠ মেয়ে একবারই স্বামী বাঁচে, কুলদীপের ছবি আনাও, ছবির সঙ্গে আনন্দ কার্য হবে। আনন্দ কার্য অর্থাৎ বিয়ে। পাঞ্জাবের পুরনো প্রথা এটা। ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের সময় ঘরে ঘরে এরকম হয়েছে। যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বহুদিন থেকে, সে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে ফেরার, কবে ফিরবে বা ফিরবে কিনা কোনোই ঠিক নেই। তখন তার ছবির সঙ্গে বিয়ে করেছে মঙ্গিতা, তার বাগদত্তা বধূ। এরপরেই হয়তো শহীদ হবার খবর এসেছে ছেলের। বৈধব্য মেনে নিয়ে সেই সব মেয়েরা সারাটা জীবন ছবির সম্পর্ককেই মেনে গেছে। সেইভাবে বিয়েই বসল কমলজিৎ। কুলদীপ সিং মান ছবির মধ্যে থেকে তার দিকে চেয়ে হাসছে। ছবির ওপর গোলাপি চাদর বিছিয়ে একটা কোনা তার হাতে ধরিয়ে দিয়ে বিয়ের বাণী পাঠ শুরু করলো গ্রন্থি। চোখ বন্ধ করলো কমলজিৎ কর। তার জেদে বিয়ের প্রত্যেকটা নিয়ম নিখুঁতভাবে মানা হলো। এক এক মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে কুলদীপের ছবি নিয়ে চাদরের খুঁট ধরে পবিত্র গ্রন্থ সাহেবকে 4 বার প্রদক্ষিণ করল কমলজিৎ। সম্পন্ন হলো চারলামা, এরপর আরদাস। আনন্দ কার্য অর্থাৎ শুভ বিবাহের শেষ পর্ব। কুলদীপের ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কমলজিৎ। সবাই হাত জোর করে উঠে দাঁড়ালো। গ্রন্থি সুর করে প্রার্থনা করে চলল, দৌলতপুর আর যশবন্ত সিং মান আর সুখদেব কর মানের সুপুত্র কুলদীপ সিং মানের সঙ্গে গুরবচন সিং গিল আর রূপিন্দর কর গিলের একমাত্র পুত্রী কমলজিতের আনন্দ কার্য শেষ হলো। রাব্বা, তোমার কৃপায় ধর্ম তো এরা এখন স্বামী স্ত্রী, এদের তুমি সুখী রেখো। এবার মেয়ে বিদায়। চোখ মুছতে মুছতে রূপিন্দর কর দেশি ঘিউতে পাকানো আটার প্রসাদী হালুয়া ছবিতে জামাইয়ের মুখে ছুঁয়ে মেয়েকে খাইয়ে সবার হাতে বেঁটে দিল। কুলদীপের ছবির গোলাপি চাদরের আঁচলে কমলজিতের মাথা নিজের হাতে ঢেকে দিল যশবন্ত সিং মান। গুরবচন সিং গিলের বুক থেকে গিল খানদানের একমাত্র মেয়েকে মান বংশের বধূর স্বীকৃতি দিয়ে নিজের বুকে টেনে নিল যশবন্ত। কমলজিৎকে ডাকল, চল বহু, আপনা ঘর চল। যশবন্ত সিংকে এই প্রথম বাপ সম্বোধন করল কমলজিৎ কর মান। অস্পষ্টে বলল, বাপুজি। যশবন্ত সিং মানের বাড়ি, যেখানে কুলদীপ উঠিয়ে নিয়ে আসার কথা ছিল কমলজিৎকে, সেখানে তার ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কমলজিৎ কর মান। চোখের জলে ভেসে ছেলের ছবি আর বউ বরণ করল সুখদেব কর মান। কমলজিৎ শাশুড়ির চোখ মুছিয়ে ডাকল, বিজি। পেটের মেয়ের মতো কোলে পিঠে বড় হওয়া ছড়ির মুখের এই নতুন সম্পর্কের ডাক আজ হু হু করে কাঁদালো সুখদেব করকে। বুকে জড়িয়ে ধরল, বেটি। কমলজিৎ তার ঠোঁটে আঙুল রাখল। বহু বলো, সোহাগ রাত, সব আলো নেভাতে নেই। দুলহা এসে চূর্ণে সরিয়ে দুলহনের মুখ দেখবে, তারপর সেই আলো নিভিয়ে দেবে। একখানা মাত্র বাতি জ্বালিয়ে রেখে ফাঁকা ঘরে খালি বিছানায় একলা বসে এতক্ষণে বুক ভেঙে কেঁদে উঠল কমলজিৎ। কুলদীপ, কুলদীপ, আমি যে সুহাগন হয়েছি তোমার। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল শ্রান্ত অবসন্ন কমলজিৎ। ঘুম ভেঙে গেল শরীরের ওপরে চাপে, আর ভারে সে নড়তে পারছে না। ঘোর কাটিয়ে এক ঝটকা মেরে উঠতে গেল। আরও নিবিড় হলো শরীরের ওপরের শরীর। ঘুমের ঘুম নয়, সত্যি সত্যি। রাত নিঝুম, ঘরের আলো নেভানো, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু কমলজিতের বড় চেনা স্পর্শ, এই গন্ধ, ঠোঁটের ওপর কুলদীপের তপ্ত ঠোঁট,
বুকের ওপর চওড়া বুক, আর আর বাকিটা সেই চেনা শক্ত হাত চিনিয়ে দিয়ে যাচ্ছে। কমলজিতের ঘুমিয়ে উঠল কুলদীপ সিং মান কমলজিতের মুখে হাত চাপা দিল, ফিসফিসিয়ে বলল, চুপ, এখন কোনো কথা নয়। খড় কৃপাণের মতোই এক তীক্ষ্ণ বিদ্যুৎ কমলজিতের মধ্যে ঢুকে গেল। তীব্র ব্যথা, তীব্র সুখ, শিউরে উঠল কমলজিৎ। বড় ঘড়িতে রাত 3টির ঘণ্টা। লাফ দিয়ে উঠল কুলদীপ সিং মান। কমলজিতের ঠোঁটে ঘন ঘন করে চুমু খেয়ে বলল, যাচ্ছি। আমি যে এসেছিলাম কাউকে বলবে না, তাহলে আর আসতে পারবো না। কমলজিৎ আঁকড়ে ধরল স্বামীকে। কবে ছেড়ে দেবে ওরা তোমাকে? কুলদীপ হাসল। ছাড়বে কি, ওদের কাছ থেকে তো পালিয়েছি আমি। কমলজিৎ আরও জোরে ধরে রইল কুলদীপকে। কিন্তু কতদিন এভাবে পালিয়ে বেড়াবে? আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। কুলদীপ সিং মান অনেক আদর করল তার সুহাগনকে। এখন না, সময় হলেই ঠিক এসে নিয়ে যাব। আর যখনই পারবো রাতে এরকম লুকিয়ে চলে আসবো, কাউকে বলো না। না না, কথা দিল কমলজিৎ। জানলা দিয়ে লাফিয়ে নিচে পড়ল কুলদীপ। জানলায় দাঁড়িয়ে রইল কমলজিৎ। ভোরের আর বেশি দেরি নেই। ঘড়িতে ঢং করে 3:30। পেছন ফিরে তাকালো কুলদীপ, হাত নাড়ল। ছায়া আঁধারের মধ্যে দিয়ে কমলজিতের দৃষ্টির বাইরে চলে গেল সে। বিছানায় এসে বসল কমলজিৎ কর। সারা শরীরে আশ্চর্য স্বাদ। হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, কোমর টনটন করছে ব্যথায়। তবু বড় মধুর এ যন্ত্রণা। নেশার মতো মাদকাচ্ছন্নতায় চোখ বুজে আসছিল। শুয়ে পড়তে গেল। বুকে আঙুল লেগে চিনচিন করে উঠল জ্বালায়। কাপড় সরিয়ে দেখল কুলদীপের হাতে লোহার কড়াই ঘষায় চামড়া ছড়ে গেছে। হাসল কমলজিৎ। ঘুমিয়ে পড়ল। তারপর ধর্মর করে জেগে উঠল কমলজিৎ কর। কখন সকাল হয়ে গেছে। দরজায় ধাক্কার পর ধাক্কা পড়ছে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে তার শ্বশুর যশবন্ত সিং মান। তার চোখ রক্তবর্ণ। কমলজিৎকে এক হাতে জড়িয়ে ধরে নিজের ঘরে গেল। সেখানে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে সুখদেব কর, গুরবচন সিং গিল আর রূপিন্দর কর মুখ ঢেকে কাঁদছে। মেয়েকে দেখে হাহাকার করে উঠল তারা। ঘরে আরও অনেক লোক। তাদের টুকরো টুকরো কথা শুনতে পাচ্ছিল কমলজিৎ। পালাতে গিয়ে গুলি খেয়ে একেবারে ঝাঁঝরা হয়ে গেছে কুলদীপ সিং মান। তার সঙ্গে সোহাগ রাত বানাতে আসার ফলেই তাহলে। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল কমলজিৎ, কব 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 कैसे এইসব হুয়া? যশবন্ত সিং তাকে ঝাঁকাতে ঝাঁকাতে কেঁদে উঠল, ও রো বিটিয়া, কাঁদ বেটি কাঁদ, সে নেই, কখন তা জানি কি হবে। গুরবচন সিং কান্নার মধ্যে বলল, কাল রাত 12টায় ইধার উধার। সবাইকে চমকে দিয়ে হেসে উঠল কমলজিৎ। হাসতে হাসতে সমানে মাথা নেড়ে বলতে লাগলো, না না না, পাগল করে গেল নাকি মেয়েটা? গুরবচন আর যশবন্ত একসঙ্গে ভীষণ ঝাঁকুনি দিল কমলজিৎকে। হ্যাঁ বেটি হ্যাঁ, রাত 12টা নাগাদ পালাতে গিয়েই গলা বন্ধ হয়ে গেল দুই হতভাগ্য বাপের। যশবন্ত সিং মান তার একমাত্র ছেলের নিশানি। ছেলের বউয়ের হাত ধরে মিনতি করল, হোশ মে আ বেটি, হোশ মে আ, কাঁদ বেটিয়া কাঁদ। কিন্তু কাঁদবার বদলে ফুলে ফুলে হেসেই চলল কমলজিৎ কর। তবে তো এদের জরুর গলতি হয়েছে। রাত 12টার পরে তো কুলদীপ আরও হাসছিল কমলজিৎ। বুকের খাঁজে হাত দিল কমলজিৎ। ছালোটা চামড়া জ্বলে উঠল সঙ্গে সঙ্গে চিনচিনিয়ে। হাসতে হাসতে লুটিয়ে পড়ল কমলজিৎ এবার। তবে তো আচ্ছা বুদ্ধু বানিয়েছে সকলকে তার কুলদীপ। 3:30 সময় জানলা দিয়ে লাফিয়ে নেমে তো সে না না মুখে চূর্ণি গুঁজে দিল কমলজিৎ। কাউকে সে কিচ্ছু বলবে না, সে জবান দিয়েছে যে জানাজানি হয়ে গেলে কুলদীপ আর তার কাছে আসতে পারবে না তো। 3 মাস পরে সোহাগ রাত না হওয়া কুমারী বিধবা কমলজিৎ
কর নিঃসংকোচে জানিয়ে দিল সে 3 মাসের অন্তঃসত্ত্বা। হাজার জেরা মার ধর, কিন্তু না, তার এক কথা, বাচ্চার বাপ কুলদীপ সিং মান। এছাড়া আর কিচ্ছু বলবো না। আমি বলবো কি করে? মান বংশের ইজ্জত নিয়ে তাদের মরা ছেলের দোহাই দিয়ে খেলতে নেমেছে যে বেঈমান চকরি, যাকে মেয়ের চেয়ে বেশি আদরে তারা বুকে করে রেখেছিল। তবু যশবন্ত সিং স্ত্রীর কাছ থেকে নিঃসন্দেহ হয়ে নিতে চাইল কুলদীপের কারণে মানের বিয়ের আগেই কি? সুখদীপ কর দৃঢ়ভাবে মাথা নাড়ল। না, মাসে ঋতুস্নান সেরে এ বিয়ে হয়েছে, তখন গর্ভ হতে পারে না। এ গর্ভ হয়েছে শাদির পরে, যেখানে সুহাগ রাত পর্যন্ত হয়নি, তার আগেই, যেখানে কুলদীপ। কাঁদতে কাঁদতে হেস হুসিয়ে উঠল সুখদেব। হাঁটাও এ কালনেগিনীকে, হাঁটাও জি। আর কোনো সন্দেহ রইল না। ফেটে পড়ল গুরবচন সিং গিল। এ হতে পারে না। মেয়ে তার পাগল হয়ে গিয়ে কি না কি বলছে, সেই অজুহাতে বিধবা মাথা খারাপ বউকে ঘাট থেকে নামানোর জন্য এই ফিকির। মুছে গেল ছোটবেলা থেকে চুন চুন করে গড়ে ওঠা দোস্তি। মাঝে কমলজিৎ, তার দুধারে 2 খেপা ষাঁড়ের মতো যশবন্ত সিং মান আর গুরবচন সিং গিল। এসব ঝগড়া আসতে হয় না। লোক জমে গেল। গর্জন করে উঠল গুরবচন, খবরদার, বলো বউয়ের ওপর দরদ ফুটিয়েছে। বিধবা বউকে আর রাখতে চাইছ না, কিন্তু বদনামি করো না। গুরবচন সিং গিল অমন সব বিটিয়াকে জীবনভর খাওয়ানোর ক্ষমতা রাখে, কিন্তু তার জাট লহু বদনামি সহ্য করে না। জাট লহু, জাট রক্ত! ঘেন্নায় থুতু ফেলল যশবন্ত সিং মান। সেজন্যই তো আরও লজ্জা আমার, জাঠের লহুতে এত ময়লা। ছাতি ফুলিয়ে বিশাল হয়ে উঠল গুরবচন সিং। কোমর থেকে কৃপান টেনে নিতে গিয়েও সামাল দিল। ঠিক আছে, এক্ষুনি আমি ফরিদকোট যাচ্ছি। সেখান থেকে সব থেকে ভালো মেয়েদের ডাক্তার এনে কমলকে পরীক্ষা করাবো। তোমরা সবাই সাক্ষী থাকবে। যদি এ কথা মিছা হয় তো গুরুজির শপথ। আবার কৃপানে হাত দিল গুরবচন। যশবন্ত সিং বুক টান করে বলল, তখন তোমার কৃপানের সামনে এক কলিজা ধরে দেব। সবাই সাক্ষী। কিন্তু তোমার মেয়েকে জিজ্ঞেস করছো না কেন? ও তো পাগলা। কুলদীপের মরার খবর পেয়েই তো ও পাগল হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করে আর কি হবে? শান্ত মুখে এতক্ষণে কথা বলল কমলজিৎ। না বাপু, আমি সুহাগন। কুলদীপের বাচ্চার থাবা দিয়ে মেয়ের মুখ বন্ধ করে দিল গুরবচন সিং গিল। ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে টেনে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে রেখে স্ত্রীকে সাবধান করে দিয়ে বেরিয়ে গেল। ডাক্তার, লেডি গাইনি ডাক্তার, প্যাথোলজিস্ট, ফরিদকোট থেকে নানা রকম পরীক্ষার পুরো টিম নিয়ে এসে গুরবচন সিং গিল যখন ঘরের দরজা খুলল, তখন কমলজিৎ কোমায় আচ্ছন্ন। সব ব্যবস্থা নিয়ে আস্তে আস্তে পুরো 2 দিন এর মধ্যে কেটে গেছে। কমলজিতের অবস্থা দেখে তীব্র ভর্ৎসনা করে ওই অবস্থায় যাবতীয় টেস্ট সারল ডাক্তাররা। রায় বেরোলো, ফলস প্রেগনেন্সি, পেটে কোনো বাচ্চা নেই। গ্রামের বিশিষ্ট লোকেরা জড়ো হয়েছে গুরবচনের বাড়ি। যশবন্ত সিংও এসেছে। ডাক্তাররা, বিশেষ করে মহিলা ডাক্তারটি, বুঝিয়ে দিল ব্যাপারটা। মা হবার তীব্র লিপ্সা থেকে মেয়েদের, বিশেষ করে বিবাহিত মেয়েদের, অনেক সময় এরকম হয়। আর কমলজিৎ কর তো সব দিক থেকেই রিক্ত। প্রচণ্ড মানসিক আকাঙ্ক্ষা থেকে তার এরকম হতেই পারে। তবে খরদৃষ্টিতে ডাক্তারটি বিঁধল যশবন্ত সিং মান আর গুরবচন সিং গিলকে। এখন যে অবস্থা হয়েছে এর, বাঁচবে কিনা সন্দেহ। আমাদের যা করার করেছি। জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালো তারা। গুরবচনের পায়ের কাছে বুকের জামাটা ছিঁড়ে দিয়ে আছড়ে পড়ল যশবন্ত সিং মান। গুরবচন সিং গিল বাঘের গলায় গর্জে উঠল, আরও অনেক কঠিন শাস্তি তোমায় আমি দেব। জাট গিলের রক্তে এত ময়লা না? গাইনি ডাক্তার ঘুরে তাকালো। গুরবচনকে ডেকে বলল, একটু শুনুন এদিকে এসে। সকলের কানের বাইরে গিয়ে দাঁড়ালো তারা। লেডি ডাক্তার আস্তে আস্তে বলল, নীতির দিক থেকে আপনার বন্ধুর সঙ্গে ঝামেলা না করাই আপনার উচিত। আপনার মেয়ের প্রেগনেন্সি ফলস।
কিন্তু ভার্জিন বা কুমারী সে নয়, তার পুরুষ সংসর্গ হয়েছে। হ্যাঁ করে উঠল গুরুবচন সিং গিল। ডাক্তার সহানুভূতির গলায় বলল, বিশ্বাস করুন, এখনকার টেস্টে এগুলো ধরা যায়। এক্ষেত্রেও ধরা পড়েছে। চলে গেল তারা। একইভাবে পড়ে রয়েছে যশবন্ত সিং মান। তার সামনে এসে দাঁড়ালো গুরুবচন সিং গিল। বন্ধুকে বুকে জড়িয়ে ধরে মেয়ের ঘরে এসে বসল। দুজনের বুক তখন দুভাবে জ্বলছে। রাত। হঠাৎ কমলজিতের চোখ খুলে গেল। নেভার আগে প্রদীপের মতো দপদপে দৃষ্টি। দরজার দিকে চেয়ে হাসি মুখে ডেকে উঠল, কুলদীপ, এসেছ? এবার সময় হয়েছে আমাকে নিয়ে যাবার। দেখেছ, আমি কথা রেখেছি। সোহাগ রাতে যে আমার কাছে এসেছিলে তুমি, আমি কাউকে বলিনি। গায়ের রোম দাঁড়িয়ে গেল যশবন্ত সিং মানের। স্বাদের দিন কুলদীপের গলায় তার নিজের হাতে পরিয়ে দেওয়া গুরুজির লকেট গুরুদ্বারা থেকে তুলে নিয়ে যাবার সময়ও যেটা তার গলায় ছিল, কিন্তু সৎকারের সময় আর পাওয়া যায়নি। সেটা কমলজিতের বেনির ভেতর থেকে বের করেছে। যশবন্ত সিং মান বন্ধুর হাত খামচে ধরল, রুদ্ধশ্বাসে কথাটা জানালো। ততক্ষণে প্রদীপ নিভে গেছে। চোখ বন্ধ, বিছানায় পড়ে আছে কমলজিৎ। চিৎকার করে কেঁদে উঠেছে রূপিন্দর কর। এবার গ্লানিমুক্ত হয়ে শুদ্ধ কান্না কাঁদতে পারল গুরুবচন সিং গিল। ছড়ি আমাদের সত্যি সুহাগান দোস্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্প ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেশিরভাগ বন্ধুরাই দেখি গল্প শুনে চলে যান। প্রায় 80% শ্রোতা বন্ধু আছেন যারা শুধুমাত্র গল্প শোনেন। তাদের বলবো, চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করবেন প্লিজ। তাহলে আজ আসি, নমস্কার।